नमस्कार। रोज की तरह मैं हाजिर आसनसोल टाइम्स में आपके सामने लेकर आए हैं आसनसोल और आसपास के क्षेत्रों की कुछ महत्वपूर्ण खबरों की तरफ बढ़ेंगे, लेकिन उससे पहले हर इंसान का सपना होता है एक अदद आशियाना। लेकिन आज के इस दौर में यह सपना बहुतों के लिए सपना बन के ही रह जाता है। लेकिन अब आपके शहर आसनसोल में ही आपका ये सपना पूरा हो सकता है। राष्ट्रीय राजमार्ग 2 के निकट मां घाघर बुढ़ी मंदिर के समीप अनंता रेसिडेंसी ने आपके सपने को सच करने का बीड़ा उठाया है। बेहद वाजिब कीमतों पर सुरक्षित माहौल में आपको मिल जाएगा अपने सपनों का आशियाना। बेहद मनोरम प्राकृतिक माहौल में अनंता रेसिडेंसी में प्रकृति की गोद में आपको मकान नहीं, आशियाना मिलेगा। यहाँ से बस स्टैंड, स्कूल, रेलवे स्टेशन, बाजार, अस्पताल सभी बेहद नज़दीक होने से यहाँ रहने वाले लोगों को मिलेगी हर प्रकार की सुविधा। तो फिर देर किस बात की, आज ही चले आइए अनंता रेसिडेंसी और पाइए अपने सपनों का आशियाना। मोबाइल नंबर 9933121270 और 7076368674। Midwest Hospital and Medical Institute Private Limited, भगत सिंह मोड़, आसनसोल। विश्व के कई देशों में एक बार फिर से कोरोना ने दस्तक दे दी है। इसे देखते हुए भारत में भी सरकार की तरफ से पूरी तरह से मुस्तैदी बरती जा रही है। राज्य सरकार भी कोरोना से लड़ाई में कोई कोताही नहीं बरतना चाहती। इसी क्रम में आज आसनसोल ज़िला अस्पताल में एक मॉक ड्रिल चलाया गया, जिसमें इस बात का जायज़ा लिया गया कि आसनसोल ज़िला अस्पताल कोरोना से निपटने के लिए कितना तैयार है। पश्चिम बर्धमान ज़िला के मुख्य स्वास्थ्य अधिकारी शेख मोहम्मद यूनुस के नेतृत्व में एक उच्च स्तरीय स्वास्थ्य अधिकारियों की टीम ने अस्पताल का दौरा किया और यहाँ की तैयारियों का जायज़ा लिया। कोविड परिस्थिति गोटा देश जुड़े तो হচ্ছে আমাদের জেলাতে কি গোটা দেশ জুড়ে কোভিড পরিস্থিতি খুব খারাপ কিন্তু নেই। কোভিড পরিস্থিতি এখন ভালো আছে। পাশাপাশি দেশগুলোতে হচ্ছে, সেই জন্য প্রিপেয়ার্ড হয়ে থাকা, যে কোনো সময় ছড়িয়ে পড়তে পারে। এখন পৃথিবীটা খুব ছোট হয়ে গেছে, মানুষের আনাগোনা সব লেগে আছে, যে কোনো সময় যে কোনো দেশ থেকে ঢুকে যেতে পারে। সেই জন্যই সারা দেশেই চলছে, প্রিপারেশন চলছে, যাতে কোনো এরকম পরিস্থিতি এলে যাতে আমরা সামলাতে পারি। সেটার জন্যই আজকে মক ড্রিল, সেটার জন্যই আজকে আমরা প্রিপারেডনেস দেখছিলাম যে আমাদের কোথায় কোনো ঘাটতি আছে কিনা, আমরা রেডি আছি কিনা, আমাদের বেডগুলো ঠিকঠাক আছে কিনা, আমাদের যন্ত্রপাতি ঠিক আছে কিনা, সব চালু আছে কিনা, এগুলোই দেখছিলাম। এগুলোই আমাদের জেলায় কোথায় কোথায় এরকম তৈরি করে রেখেছেন? আমাদের এখন আপাতত যদি এরকম কোনো ওয়েভ আসে সত্যিকারের, আমাদের ইমিডিয়েট দুটো গভর্নমেন্ট হাসপাতাল, জেলা হাসপাতাল এবং দুর্গাপুর মহকুমা হাসপাতাল, এই দুটোই রেডি থাকছে। যদি প্রয়োজন পড়ে আমরা অন্যান্য জায়গায় কোথায় কোথায় বাড়াবো, সেগুলো প্ল্যানে আছে যদি আমাদের লাগে। পরিমাণে দেখলাম কিছু আমাদের জিনিসপত্র কিছু লাগবে, সেগুলো আমরা নোট করে নিলাম, এবং আবার যেগুলো যন্ত্রপাতি সেগুলো আমাদের যারা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার তারা চেক করছে, ওগুলো যে কোথাও কিছু লাগবে সেগুলো সব ঠিকঠাক করা হবে, এবং কিছু কেনাকাটার থাকলে সেগুলো করে নেওয়া হবে। এইসবই। রেল কোলিয়ারি এদেরকে সঙ্গে কোনো কথা বলবেন? রেল কোলিয়ারি এদের নিয়ে আমরা বসবো, যদি আমাদের অগমেন্টেশন লাগে ওদেরকে তৈরি থাকতে বলবো, যেমন কে কত বেড দিতে পারবে সেটা নিয়ে আমরা আলোচনা করে নিচ্ছি। কি ব্যবস্থা রয়েছে যদি কোভিড হঠাৎ করে বেড়ে যায় আসানসোল আমাদের এই হাসপাতালে? দেখুন, আমাদের তো কোভিড কিছুদিন আগেও পেশেন্ট ভর্তি হয়েছে, আমাদের বেড এমনি রেডিই আছে, মেশিনপত্রগুলো সব রেডিই আছে। ওগুলো আজকে আরেকবার ঝালিয়ে নেব সবাই মিলে, সিএমও স্যারও আসবেন। এবং হচ্ছে কি আমাদের অক্সিজেন এখন এই যেখানে মোটামুটি গোটা 70-এর বেড তো আমাদের আছেই এইখানে, মানে তোমার যে স্টেপ ডাউনটা আছে প্লাস মেল মেডিকেল, ওল্ড মেল মেডিকেল, সব প্রত্যেকটা জায়গাতেই আমাদের অক্সিজেন পয়েন্ট আছে, এমজিপিএস লাইন আছে, এবং হচ্ছে ওইখানে 23টা বেডে আমাদের ভেন্টিলেটর ব্যবস্থা আছে। প্লাস হচ্ছে কি অক্সিজেনের কোনো অসুবিধা নেই, আমাদের পিএসও প্ল্যান্টও হয়ে গেছে, প্লাস এমজিপিএস লাইন আছে, ম্যানিফোল্ড আছে, তো ওদিক দিয়ে কোনো অসুবিধা নেই। আমাদের যেহেতু কোভিড চলে গেছিলো, আবার যদি হয় তো আবার আমাদের ম্যান পাওয়ারের অস্ত্রফস্ত্রগুলো আবার একবার ঝালিয়ে নিতে হবে, মোটামুটি আছে আমাদের।
যে টিমগুলো দেখাশোনা মানে চেক করছেন তাদের মানে কোন কোন ধরনের টিম আছেন? সিওমি সাহেব না জেলা থেকে টিম আসছে আর কি। একটা সিওমি সাহেব আছে, আর কোন কোন ডক্টরদেরও টিম? না হ্যাঁ ওনার ডেপুটিতে নিয়ে আসতেও পারেন, তো উনি আসবেন, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার আসবেন, আমাদের এখান থেকে সিসিউ যিনি ইনচার্জ আছেন, এসএনসিউ ইনচার্জ আছেন, আমরা অ্যাসিস্ট্যান্ট সুপাররা যারা আছে সবাই থাকবে। জলপাইগুড়ি स्वर्गीय देवाशीष घटक की 16वीं पुण्यतिथि के अवसर पर आज आसनसोल के चेलीडंगाल इलाके में स्थित उनकी प्रतिमा पर माल्यार्पण किया गया। इस मौके पर आसनसोल नगर निगम के मेयर, विधान उपाध्याय, चेयरमैन अमरनाथ चटर्जी, एमएमआईसी गुरदास चटर्जी, इंद्राणी मिश्रा सहित टीएमसी से जुड़े तमाम नेता, कार्यकर्ता और समर्थक उपस्थित थे। इसके अलावा आसनसोल दक्षिण थाने के आईसी कौशिक कुंडू सहित तमाम गणमान्य लोगों ने भी स्वर्गीय देवाशीष घटक को श्रद्धासुमन अर्पित किए। कार्यक्रम की शुरुआत प्रभात फेरी के साथ हुई। चेलीडंगाल और आसपास के इलाकों की परिक्रमा कर प्रभात फेरी स्वर्गीय देवाशीष घटक की प्रतिमा के समक्ष आकर समाप्त हुई। इसके उपरांत सभी गणमान्य अतिथियों ने उन्हें श्रद्धासुमन अर्पित किए। इस मौके पर एक रक्तदान शिविर का भी आयोजन किया गया, जहां कई लोगों ने स्वेच्छा से रक्तदान किया। वहीं सुधा हेल्थ केयर की तरफ से एक निःशुल्क स्वास्थ्य जांच शिविर का भी आयोजन किया गया। यहां पर निःशुल्क दवाएं भी दी गईं। कार्यक्रम के दौरान एक सर्वधर्म सभा का भी आयोजन किया गया। आज के 27 डिसेम्बर এই দিনে 2006 সালে আমাদের সকলকে ছেড়ে চলে গেছিলেন আমাদের এই অঞ্চলের জননেতা দেবাশিস ঘটক, যাকে সকলে দেবুদা বলে চিনত। দেবুদা 2006 সালে যখন চলে যান, সেদিন আমরা দেখেছিলাম যে ওটা আসানসোলে মানুষের ঢল। তার যে মৃতদেহ নিয়ে আমরা যখন সৎকার করতে যাচ্ছিলাম, এবং তারপর আজকে 16 বছর হয়ে গেল। এই 16 বছর পরেও আমরা দেখতে পাচ্ছি যে যখন প্রভাত ফেরিতে আমরা অংশগ্রহণ করলাম, তখনও হাজার হাজার মানুষ অংশগ্রহণ করছেন। তাই এই ধরনের নেতা আমরা সচরাচর দেখতে পাই না, কারণ তিনি মানুষের হৃদয়ে বসবাস করতেন, বিশেষ করে গরিব এবং দুস্থ মানুষের। এবং আমরা অনেক জায়গায় দেখেছি যে অনেকের বাড়িতে যেখানে ঠাকুরের ছবি রাখা হয় সেখানে দেবাশিস ঘটকের ছবি থাকে, তাই অনেকে তাকে ভগবানের জায়গায় রাখেন। তো আজকে 16 বছর পরেও তাকে মানুষ ভুলতে পারেনি। যারা তাকে জীবিত অবস্থায় তার কর্মকাণ্ড দেখেছেন, যারা তার কাজ দেখেছেন, মানুষের জন্য কিভাবে কাজ করতে হয়, রাত 2টোর সময় তিনি নিয়ে কোনো অসুস্থ মানুষকে নিয়ে হাসপাতালে পৌঁছে যেতেন, কারুর মেয়ের বিয়ের সময় তিনি সেখানে দাঁড়িয়ে কন্যাদানও করেছেন। তো এই ধরনের যে কাজ, এই রকম কাজ কিন্তু আমরা কোনো নেতাকে করতে মানে খুব কম দেখে থাকি। এবং বিশেষ করে দলমত নির্বিশেষে তিনি মানুষের পাশে দাঁড়াতেন। তিনি দেখতেন না যে যার জন্য তিনি কাজ করছেন, যার কোনো উপকার করছেন, তিনি কোন দলের মানুষ, কোন ধর্মের মানুষ, কোন জাতের মানুষ, সেগুলো তিনি দেখতেন না। তাই হয়তো আজও অবধি তার যে আজকেও তিনি মানুষের মধ্যে বেঁচে আছেন, আমাদের মধ্যে। আমরা জানি আমরা তাকে হারাইনি, আমরা তাকে এখনও মনে করি তিনি আমাদের মধ্যে রয়েছে। তাই তার দেখানো পথে আমরা চলার চেষ্টা করি। যেহেতু দেবুদা মানুষের জন্য কাজ করতেন, সাধারণ জনগণের পাশে থাকতেন, গরিব মানুষের পাশে থাকতেন, দুস্থ মানুষের পাশে থাকতেন, সামাজিক কাজ করতেন, সমাজ সেবামূলক কাজ করতেন, তাই আমরা তার এই মৃত্যুদিনে সমাজ সেবামূলক কাজ নিয়ে আমরা পালন করে থাকি। বিশেষ করে আজকে সকালে প্রভাত ফেরির পর আমরা আজকে তো এই দিনটা মানে কি বলবো, আমাদের কাছে সারা আসানসোলবাসীর কাছে খুব দুঃখজনক দিন আর কি। দেবু ঘটকের মৃত্যুবার্ষিকী। তো দেবু ঘটক এমন একজন নেতা বা মানুষ ছিলেন, যাকে আর কি নেতার চেয়ে বেশি বলা উচিত যে মানুষের পাশে থেকে মানুষের জন্য যে অনেক কিছু করা যায় সেটা বোধহয় উনি দেখিয়ে দিয়ে গেছিলেন।
যে শুধু নেতা নেতা হয়ে না থেকে মানুষের পাশে থাকা। কারণ গরিব দুঃখী ঠেলাওয়ালা রিক্সাওয়ালা চাওয়ালা নির্বিশেষে ওর মৃত্যুর পর সবাইকে সে যেভাবে কাঁদতে দেখেছি, কেউ বলেছে হামলোক কা ভগবান চালা গিয়া, এই কথা হয়তো সত্যিই কারোর জন্য আমরা শুনিনি। তো মানুষ বেঁচে থাকে মানুষের কর্মের জন্য, তাই আজ এত বছর পরেও ওরা আজ মৃত্যুবার্ষিকীতে সবাই আসে, সেই ভোরবেলা থেকে আসে। এতেই বোঝা যায় যে ওর কত জনপ্রিয়তা ছিল, মানুষের কাছ থেকে ও কত ভালোবাসা পেয়েছিল। মানুষের কাছ থেকে ভালোবাসা পেতে গেলে তো মানুষকেও অনেক কিছু দিতে হয়, তো দেবু বোধহয় সেটা পেরেছিল। সেখানে দেবুর জীবন সার্থক বলে আমরা মনে করব। তাই ওর মৃত্যুবার্ষিকীতে আজ আয়োজন হয় ব্লাড ডোনেশন ক্যাম্পের, নরনারায়ণ সেবা হয় এবং বিভিন্ন জায়গা থেকে আসানসোলের, বারাবণী, কুলটি, দুর্গাপুর বিভিন্ন জায়গা থেকে সব সাধারণ মানুষ আসেন এই দিনটায় ওকে স্মরণ করার জন্য। আর সকালে প্রভাত ফেরিও হ্যাঁ, প্রভাত ফেরিও সকালে, অনেক সকালে প্রভাত ফেরি, এবং সেই প্রভাত ফেরিতেও প্রচুর লোকের সমাগম হয় শুধুমাত্র দেবুকে ভালোবেসে। মানে ও যে মানুষের জন্য কি করে গেছে, হ্যাঁ, মানুষের পাশে থেকে মানুষের জন্য মানে মানুষের এত উপকার করে গেছে, মানুষের বাড়ির ছেলে হয়ে আসলে সবার কাছে ছিল। তাই মানুষ আজও ওকে ভোলেনি, আর আগামী দিনে ভুলবেও না। अभी वक्त हो चला है एक छोटे से ब्रेक का, बने रहिए हमारे साथ। आपके मकान को बनाए आपके सपनों का आशियाना, डेकोर वॉलपेपर। लजीज खाने के शौकीन लोगों के लिए अच्छी खबर, आसनसोल के एसबी गुराई रोड स्थित सुकांतो मैदान के सामने खुल गया है द जायका फास्ट फूड रेस्टोरेंट। आवास योजना में भ्रष्टाचार व 100 दिन के काम में भ्रष्टाचार के विरोध में भाजपा बाराबनी मंडल 1 द्वारा बाराबनी बीडीओ कार्यालय का घेराव किया गया। भाजपा जिलाध्यक्ष दिलीप दे तथा भाजपा नेता अरिजीत राय की मौजूदगी में भाजपा कार्यकर्ताओं ने बीडीओ कार्यालय का घेराव किया। उनका आरोप है कि पूरे राज्य में आवास योजना और मनरेगा के काम में भ्रष्टाचार हुआ है। तृणमूल कांग्रेस के करीबियों को ही घर दिए गए हैं, जिनके सर पर छत नहीं है उनको घर नहीं मिल पाया। हालांकि इस संदर्भ में जब हमने तृणमूल नेता और ज़िला परिषद सदस्य असित सिंह से बात की तो उन्होंने इन आरोपों को सिरे से खारिज कर दिया। उन्होंने कहा कि बाराबनी ब्लॉक में आवास योजना में कोई भ्रष्टाचार नहीं हुआ है। जिनके पास घर नहीं है उन्हें घर मिल गया है, लेकिन अब भी कई ऐसे गरीब हैं
जिन्हें घर नहीं मिला है, इसके लिए बीडीओ सहित उच्च अधिकारियों को सूचित कर दिया गया है। हालांकि इस संदर्भ में बाराबनी के बीडीओ ने कहा कि 4,700 लोगों की सूची में से करीब 975 नाम रद्द किए जा चुके हैं। वास्तव में 2018 में जिन लोगों की सूची बनाई गई थी, उनमें से कईयों ने पहले ही घर बना लिए हैं। उन्हें इस सूची से बाहर कर दिया गया है। যে আবাস যোজনায় ব্যাপক দুর্নীতি হয়েছে, তৃণমূলের নেতা কর্মীরা তারা বেছে বেছে আবাস যোজনা পেয়েছে, গরিব মানুষ পায়নি। আজকে দেখা যাচ্ছে যে তুমিও বিডিও অফিসের পাশে একটা মিটিংয়ে এসেছিলে। সেটা একটা প্রমাণ দিতে পারে বিজেপি, তাহলে আমরা অরিজিনাল ব্যবস্থা নিতাম। কিন্তু বরাবরই স্বচ্ছতার সাথে আবাস যোজনা হয়েছে, ঘুরে দেখে নে। মানুষকে ভুল বুঝিয়ে, গরিব মানুষকে একসাথে তো এত ঘর পাওয়া সম্ভব নয়, কেউ দিতে পারবে না। তো মানুষকে ভুল বুঝিয়ে নিয়ে এসেছে যাতে 10-20টা লোক করা যায়। বিজেপির বারাবণীতে কোনো লোক নেই। আর যারা বড় বড় দেখলাম ভাষণ মারলো, তারা টিএমসিতে কিছু পায়নি বলে কামাবার জন্য বিজেপিতে গেছে। নাহলে ওরা প্রথম থেকে তো টিএমসিতে সকলেই ছিল, পেল না। তখন এমএলএ হতে হবে, এমপি হতে হবে, অনেক উচ্চাকাঙ্ক্ষা আছে মানুষের। তোমার কি মনে হয় যে বারাবণীতে এখনো এমন অনেক মানুষ আছে যাদের আবাস যোজনা মানুষ আছে, আবাস যোজনা দরকার আছে? আমরা বিডিও সাহেবকেও বলেছি, আমরা উপরমহলকেও জানিয়েছি যে ঘরটা এসছে সেটা পর্যাপ্ত নয় এবং কোনো বড় লোক ঘর পায়নি। বিডিও নিজে সার্ভে করেছে, ওসি সাহেব করেছে, অন্য এন্ড থেকে ডিএমের এন্ড থেকেও সার্ভে হয়েছে। আমার মনে হয় লিস্ট ভালো আছে, কিন্তু আরও গরিব মানুষকে ঘর দিতে হবে। অনেক গরিব মানুষ ঘর পায়নি। নিশ্চয়ই পরবর্তী ক্ষেত্রে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, যিনি দেখেছেন কোনো পার্টিকেও করেনি, সবকে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে, স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছে। যারা আজ বড় বড় বাং মারছিল তারাও কিন্তু নিয়েছে সব। আজকে 900, আমাদের এখানে 4,700 ছিল, প্রায় 900 বাদ হয়েছে, তা ধরে নেন। আর এবারে আমার মনে হয় প্রথম ক্ষেপে আমাদের 900 সামথিং এসেছে ঘর, যেগুলো কাজ চলছে, খুব তাড়াতাড়ির মধ্যে তারা টাকা পেয়ে যাবে। কিন্তু দাদা যেটা যে বাদ দিতে হলো, কিভাবে এটা বেনিয়ম করে হয়ে গেল? 900 তালিকা, এটা কি খোঁজ নেবে? 2016-17তে ঘর ছিল না যাদের, তাদের নাম ছিল। পরবর্তী ক্ষেত্রে অনেকে কষ্ট করে ঘর বানিয়েছে, লিস্ট খুঁজে দেখে নেন। মেম্বার হলে যে সে বড় লোক সেটা নয়। আমার কিছু কিছু মেম্বার আছে মাটির ঘরে থাকে, উপরে তিরপল দিয়ে থাকে। তাই মেম্বার হলেই যে বড় লোক এটা কিন্তু মানা যায় না। সবাইকে নিয়ে সব কিছু বিচার করা যায় না। কিন্তু যেটা লিস্টটা ছিল ওটা 2016 লিস্ট ছিল, ওখানে অনেকেরই ঘর ছিল না। পরবর্তী ক্ষেত্রে ঘর বানিয়েছে, সেগুলো নাম কেটেছে বিডিও সাহেব। বারাবণীর আবাস যোজনার দুর্নীতি নিয়ে আপনারা ডেপুটেশন দিলেন। এই যে আপনারা বলছেন দুর্নীতিটা কি দেখলেন? বারাবণীর এই মুহূর্তে আবাস যোজনার পরিস্থিতিটা কি, মানে কি আপনারা তদন্তে উঠে এসছে, কি ধরনের দুর্নীতি? এখানে দুর্নীতি এক ধরনের না, ধরনটা অনেক ধরনের আছে। এখানে টাকার তছরূপ হয়েছে, এখানে স্বজন পোষণ হয়েছে, এখানে যারা যোগ্য, যারা বঞ্চিত, সত্যিকারের বঞ্চিত, তাদেরকে না দিয়ে এমন কারুদেরকে পাইয়ে দেওয়া হয়েছে যারা তাদের ক্লোজ। এবং এখানে এমনও দেখা গেছে, কাদের ক্লোজের কথা বলছে? তৃণমূল শাসক দলের ক্লোজ, এবং শাসক দলের যারা একদম সঙ্গে সরাসরি যুক্ত, তাদের নামে প্রত্যেকজনের আমাদের কাছে তথ্য আছে। তাদের কাছে ম্যাক্সিমাম জনের নামেই একের অধিক ঘর আছে। এমনকি গ্রামের মানুষের কাছে আমরা এর আগেও দেখেছিলাম, গ্রামে গেছিলাম, এখানে আপনারা দেখেছেন যে পুরাতন চটিতে গেছিলাম, পুরাতন চটিতে আমি নিজে গেছিলাম, সেখানে দেখেছেন আপনারা যে সেখানে ঘরের লোক ঘরে না থেকে গোয়াল ঘর আছে গরুদের সাথে। এর থেকে আর কি হতে পারে মধ্যযুগীয় পরিস্থিতি? এই ধরনের ঘটনা আমরা মধ্যযুগীয় পরিস্থিতিতে দেখতাম, যে মানুষ পশু একসঙ্গে থাকে। সেখানে প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প, প্রধানমন্ত্রী আবাস যোজনা, সেখানে প্রত্যেক মানুষের মাথার উপর ছাদ, এটাই মোদিজির স্বপ্নের প্রকল্প। সেখানে মানুষ গরুর সাথে আছে আমাদের এই পশ্চিমবঙ্গে, এবং তারা উন্নয়নের কথা বলে বেড়াচ্ছে। দিকে দিকে দেখা যাচ্ছে পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত কমিটির তাদের নিজেদের যারা রিলেটিভ আছে তাদের নামে 1টা 2টো 3টে 4টে কোনো ঠিক নেই। যাদের দোতলা ঘর আছে, মোজাইক করা ঘর আছে, তাদের নামে ঘর হয়ে যাচ্ছে। এইসব আছে। তাই জন্য এটা কোনো নির্দিষ্ট অভিযোগ না, নির্দিষ্ট বহু দিক থেকে অভিযোগ। কিন্তু আপনারা শাসক দলের দিকে আঙুল তুলছেন, শাসক দলের নেতারা বলছে এই ধরনের কোনো দুর্নীতি হয়নি। তবে তারা স্বীকার করছেন যে এমন অনেক মানুষ আছে যাদের পাওয়ার যোগ্য, কিন্তু দুর্নীতির কথা তারা উড়িয়ে দিচ্ছেন। দেখুন, তারা আজও পর্যন্ত কি কোনোদিন বলেছে যে এইটা দুর্নীতি হয়েছে? কিন্তু টিভিতে আমরা দেখেছি যে কাড়ি কাড়ি টাকার পাহাড় উঠেছে। আমরা দেখেছি স্বজন পোষণের কথা, আমরা দেখেছি এখানে শিক্ষা ক্ষেত্রে দুর্নীতির কথা। কোনো ক্ষেত্রেই তারা স্বীকার করেনি যে তাদের কোনো রকম কোনো স্বজন পোষণ আছে, কিন্তু প্রতি ক্ষেত্রেই দুর্নীতি হয়েছে। আমরা আবাস যোজনা নিয়ে এইবার এইটা ড্রাইভে নেমেছি, এবং এই ক্ষেত্রেও আপনাদের বড় দুর্নীতি আপনাদের আস্তে আস্তে সামনে আসবে। আপনার নাম? আমার নাম অভিজিৎ রায়, আমি
ভারতীয় জনতা পার্টি জেলা কমিটি। অনেকেই আছে মানে তারা এখন আসতে হয়ে যাবে পাড়াতে যেগুলো প্রাপ্য সেগুলো পাইনি, যেগুলো আছে সেগুলো পাইনি, যাদের তারা পাইছে গাড়ি বাড়ি দিয়ে আর আমাদের ঘর আছে মানে যেখানে খাচ্ছে যে সেখানে ছাগল সেখানে মানুষ জল পড়ছে, একটা চিক চেয়েছি চিক দেয়নি, বলেছে পাগল ওরা ও পাবে না। আমার শ্বশুর মশাই গিয়েছিল পঞ্চায়েত অফিসে যে একটা প্লাস্টিক দাও, বাড়িতে জল পড়ছে, বলছে না নেই, যাও বাড়ি চল যাও, বাড়িতে পৌঁছে দেবে, বাড়িতে পৌঁছে দেবে। এখনো পর্যন্ত বাড়িতে এখনো পৌঁছলো না, উল্টা ওকে বলে দিল যে ও পাগল টাগল, ওকে কে বলেছিল এটা? এটা ওখানকার সদস্যরাই বলেছিল, পঞ্চায়েত অফিসে যেগুলো থাকে লিডারগুলো ওইগুলো। আপনারা বাড়ির জন্য অ্যাপ্লাই করেছিলেন? হ্যাঁ অ্যাপ্লাই করেছিলাম, সদস্যকে জিজ্ঞেস করছি তো বলছে আমরা অ্যাপ্লিকেশন করেছি, আমরা অ্যাপ্লাই করেছি, আমরা পাবো না। কোন পঞ্চায়েতে আপনাদের বাড়ি? আমরা খুচরা পঞ্চায়েত। কি নাম আপনার কি নাম? কি বিষয় ছিল, ভিডিও কি বলে? সারা পশ্চিমবঙ্গের এখন যেটা জ্বলন্ত সমস্যা, প্রধানমন্ত্রী আবাস যোজনার যে আবাস প্লাস নতুন প্রকল্পের বাড়ি, সেই বাড়িতে মারাত্মক স্বজন পোষণ এবং যারা প্রকৃত বাড়ি পাওয়ার যোগ্য তাদের বাড়ি দেওয়া হচ্ছে না, সেই নিয়ে আজকে আমরা বিডিও অফিসের সামনে এসে বিডিও সাহেবকে বললাম যে এই বিষয়টার উপর আপনাদের দেখতে হবে। কারণ বারাবণীর চিত্রটা ঠিক কী চিত্র ভয়ঙ্কর। বারাবণী গ্রামীণ এলাকা, এখানে সব থেকে বড় আমি যেটা বিডিও সাহেবকে বললাম যে আমরা মানুষের সামনে চোখে চোখ রাখতে পারছি না। আপনারা যারা প্রশাসনিক পদাধিকারী আছেন, আপনারা কি করে গিয়ে এলাকায় গরিব মানুষের চোখে চোখ রাখছেন যে সমস্ত বাড়ি যাদের টিনের চালাটা ভেঙে পড়ছে তার পাশে তো 3টে বাড়ি দিয়ে দিচ্ছেন, আর ওই গরিব মানুষের চোখের জলটা আমাদেরকে সহ্য করতে হচ্ছে। এটাই জন্য আজকে বলেছি যে আপনি ইমিডিয়েট যে সমস্ত পাকা বাড়িগুলো হচ্ছে সেগুলো কাটুন, এবং যেহেতু এগুলো আবাস প্লাস 2018 সার্ভে, যদি প্রয়োজন হয়, যদি এখানে এক ধাপ এগিয়ে আসতে হয় আমাদেরকে, আমরাও আসবো। যারা প্রকৃত পায়নি তার সংযোজন প্রয়োজন, সেই ক্ষেত্রে যদি সেই সংযোজনের তালিকা আমাদের যারা বিরোধী রাজনৈতিক দল, আমরা ভারতীয় জনতা পার্টি, আমাদের কেন্দ্রের সরকার আছে, পঞ্চায়েত মন্ত্রী আছে, কেন্দ্রীয় মন্ত্রী, তিনি একবার এসেছিলেন আসানসোলে, আমরা সেই লিস্ট বিডিও সাহেবকে সহযোগিতা নিয়ে আমরা জানাবো যে এই বাড়িগুলোকে অবিলম্বে দিতে হবে। সেটা এখন আমাদের প্রধান সমস্যা এই বারাবণীর বুকে, সেটা উনি আমাদের সঙ্গে সহমত হয়েছেন। এই যে জানতে পেরেছেন এখনও অবধি প্রায় 800-900 বাড়ি বাতিল হয়েছে, এর থেকেই প্রমাণ হচ্ছে। এবং ওনারা যারা ছিলেন আধিকারিক তারা আরও বলছে যে এখনও 300-400 বাড়ি বাদ হবে। এইখান থেকে বোঝা যাচ্ছে যে কী সার্ভে হয়েছে, এবং কেন্দ্রের থেকে যে কড়াকড়ি করা হয়েছে বলে ওনারা ত্রিস্তরীয় সার্ভে করছেন। কিন্তু দুঃখের বিষয় যে আপনি এখনই বললেন যে জেলা পরিষদ বলছে প্রকৃত বারাবণীর বুকে স্বচ্ছ চলছে, আপনি আপনার ক্যামেরাটা ঘুরিয়ে দেখবেন ওর পেছনের বাড়িটাতে যে এসি লাগানো আছে সেই বাড়িটা আবাস যোজনায় পেয়েছে কিনা সেইটা একবার আপনারা দেখুন। আমি তা বলবো আপনাদের, আমি প্রয়োজন হলে তার নাম তথ্য আপনাদেরকে দেবো সংবাদ মাধ্যমকে। যিনি বড় বড় কথা বলছেন তিনি কতটা তিনি নিজের জায়গায় সঠিক সেটাই তার প্রমাণ হয়ে যাবে। পশ্চিমবঙ্গের সমস্ত বিডিও অফিসে যে আবাস যোজনার যে দুর্নীতি হয়েছে আপনারাই দেখাচ্ছেন যে যাদের হকের পাওনা তারা পায়নি। যাদের দোতলা বাড়ি আছে, তৃণমূল করে, তৃণমূলের নেতা নেত্রী তাদের আত্মীয়রা, আরও হয়তো একই বাড়িতে 3টে আবাস যোজনার ঘর পাওয়া গেছে। তো এই যে দুর্নীতি হয়েছে, এই দুর্নীতির বিরুদ্ধে আমরা সমস্ত বিডিও অফিসে বিক্ষোভ অবস্থান করছি এবং ওখানে একটা ডেপুটেশন আমরা দিচ্ছি। তার সাথে আরও প্রধানমন্ত্রী আর যে সমস্ত প্রকল্প, সেই প্রকল্পগুলোর যে দুর্নীতি ওগুলো আমরা তুলে ধরছি। মানে 100 দিনের কাজ আর বিভিন্ন আর সমস্ত ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। বারাবণীর চিত্রটা কি? কারণ তৃণমূল কংগ্রেস জেলা পরিষদের যিনি সদস্য, সম্পূর্ণ মিথ্যা কথা। আমরা এইটার ইনকোয়ারি চাইছি তো, আমরা ওইটাই ওর জন্য ভিডিওর কাছে আমরা নিশ্চিত একদম আমাদের কাছে সমস্ত তথ্য প্রমাণ আছে যে যাদের পাওয়ার কথা তারা পায়নি, যার জন্য প্রধানমন্ত্রীও জানেন এটা হয়েছে পশ্চিমবঙ্গে, যার জন্য 22-এর মধ্যে সমস্ত আবাস যোজনার যে প্রকল্প তার কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল। প্রধানমন্ত্রী জানেন এটা হয়নি, সেই জন্য 1 বছর বাড়িয়ে দিয়েছেন, 2023 পর্যন্ত এই প্রকল্পের কথা রেখেছেন। তো ওনাদের কাছে রিপোর্ট আছে, এমনকি আবাস যোজনার টাকা তার নিয়ে দুর্নীতি হয়েছে, যে কাটমানি খেয়েছেন। আমাদের এখানকার যে তৃণমূলের নেতা, সে ব্লক সভাপতি হোক আর একটা পঞ্চায়েতের প্রধান হোক বা অঞ্চলের প্রধান হোক, যেই হোক, সমস্ত টাকা খেয়েছে।
এই টাকা খেয়েছে বলে এখন প্রধানমন্ত্রী বা বিজেপি সরকার ঘোষণা করেছে আবাস যোজনার টাকা এবার ডাইরেক্ট যে বাড়ি পাবে তার অ্যাকাউন্টে ঢুকবে। আরো একটা বিষয়, এইটা তো এই যে এখন তালিকা থেকে নাম বাদ যাচ্ছে, তার মানে আমরা যেটা বলেছিলাম দুর্নীতি হয়েছে, এটা স্পষ্ট প্রমাণ। দ্বিতীয় কথা হচ্ছে কিন্তু এইটা তালিকা থেকে বাদ গেলেও আমরা নিশ্চিত নই, কারণ আবার যে নতুন তালিকা তৈরি হবে সেটা ওদের মাধ্যমেই হবে, তৃণমূলের নেতার মাধ্যমে হবে, প্রধানের মাধ্যমে হবে, এবং বিডিও সাহেব সেটাতেই সিগনেচার করবে। বিডিও সাহেব নিরপেক্ষ যতক্ষণ না হবে ততক্ষণ দুর্নীতি চলতে থাকে, এবং এই দুর্নীতির শেষ আমরাই করব, ভারতীয় জনতা পার্টি করব। ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পরে এই সমস্ত দুর্নীতিকে আমরা উপড়ে ফেলব, এবং যারা কিন্তু তালিকার মধ্যে নেই, সেটার পরিপ্রেক্ষিতে আমরা জানিয়েছি যে এটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের যে গাইডলাইন আছে, এই মুহূর্তে ইনক্লুশনের কোনো সুযোগ নেই। তাই ইনক্লুশনের বিষয়টাতে যতক্ষণ না পর্যন্ত গভর্নমেন্ট গাইডলাইন আসছে ততক্ষণ পর্যন্ত আমরা ইনক্লুশনের বিষয়টাতে যেতে পারবো না। তবুও আইডেন্টিফাই করে রাখার কথা বলা হয়েছে যে আমাদের 4735 থেকে যেটা বাদ গেছে দিয়ে আজকে দাঁড়িয়েছে 3751, প্রায় 975 জনের নাম বাদ গেছে। যে কোটাটা আমরা ওই পাকা বাড়ির কারণে বাদ দিলাম, সেই কোটাটা যদি আমরা কম্পেনসেট করতে পারি ওদের যাদের খুব নিডি পার্সন, যাদের বাড়ি দরকার, তো সেই হিসেবে ওনারা আমাদেরকে বললেন যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের বিষয়, তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টকে ওনারা অবহিত করবেন, ওনাদের পঞ্চায়েত অনারেবল পঞ্চায়েত মন্ত্রীকে ওনারা অবহিত করবেন, যাতে এই সুবিধাটা আগামী দিনে যদি সম্ভব হয় দেওয়ার জন্য। সেটা হলে আমরা পরবর্তীকালে সিদ্ধান্ত নেব। 100 দিনের কাজের ব্যাপারে যেটা ওনারা যেটা বলেছেন এবং আমি সেটা বলেছি যে এখানে দলমত নির্বিশেষেই সকলে কাজের সুবিধে পাবে, যার কাজের দরকার সে কাজ থেকে বঞ্চিত হবে না। আগামী দিনে 100 দিনের কাজ যদি শুরু হয়, কারো যদি কোনো অভিযোগ থাকে যে জব কার্ড থাকা সত্ত্বেও তাকে কাজ থেকে বঞ্চিত করা হচ্ছে, আমাদের কাছে যদি যোগাযোগ করে আমরা তাদেরকে কাজ দেওয়ার বন্দোবস্ত করব। স্যার একটা বিষয়, আজকে যখন আবাস যোজনার যাচ্ছে সবাই সার্ভে করতে, তখন দেখা যাচ্ছে যে প্রায় 1000 বাতিল, 900-রও বেশি বাতিল হলো। তাহলে সেক্ষেত্রে তো এটা তো কোনোভাবে ইলিগালি তাহলে সেই নামটা ঢুকেছিল তালিকায়, এই যে কিভাবে হলো এর কি কোনো তদন্ত আপনারা করবেন? না, যেটা হচ্ছে 2018 সালে হয়েছিল, আজ থেকে প্রায় 4 বছর আগে। সেই সময়টাতে বেশ কিছু বেনিফিশিয়ারি তো যাদের বাড়ি ছিল না সেই সময়টাতে তারা আবেদন করেছিলেন, পরবর্তীকালে হয়তো তাদের বাড়ি টাড়ি হয়েছে। তা সেই হিসেবে বর্তমান স্ট্যাটাস অনুযায়ী সার্ভেটা হয়েছে, সেই তালিকা অনুযায়ী একটা লিস্ট তৈরি করা হয়েছে। তার মধ্যেও যদি ছিটেফোঁটা কেউ থেকে থাকে, আমাদেরকে সাপ্রেস করে গেছে, তাদেরকেও আমরা ওই ভারতীয় জনতা দলের পক্ষকে জানিয়েছি যে তারা যদি আমাদের সেই তালিকা দেয়, আমরা তাদেরকে ওই আবাস যোজনা প্রকল্পের সুবিধা দেবো না। तो अभी आप देख रहे थे आसनसोल और आसपास के इलाके की कुछ महत्वपूर्ण खबरें। हम रोज आप तक शिल्पांचल की महत्वपूर्ण खबरों को पहुंचाते रहेंगे, और अगर आपको हमारे इन खबरों से बाखबर रहना है तो आपको करना होगा एक छोटा सा काम। आपको हमारे चैनल आसनसोल टाइम्स को सब्सक्राइब करना होगा और पास में दिए गए बेल आइकन को प्रेस करना होगा, ताकि जब भी हम कुछ नया नई खबर या कुछ नया पोस्ट डालें तो इसकी खबर आप तक पहुंचे और आप इन गतिविधियों से बाखबर रह सकें। इसके अलावा आप हमारे वेबसाइट www.asansoltimes.co.in पर लॉगिन भी कर सकते हैं, और वेबसाइट के जरिए और हमारे पोर्टल के जरिए शिल्पांचल की हर छोटी बड़ी गतिविधियों से बाखबर रह सकते हैं, उनकी जानकारी हासिल कर सकते हैं। आज के इस बुलेटिन में इतना ही। कल फिर होगी आपसे मुलाकात। नमस्कार। हमारा अपना शहर आसनसोल, इसे स्वच्छ और निर्मल रखने की जिम्मेदारी हमारी है। आसनसोल पौरसभा শহরকে সুন্দর এবং নির্মল করতে বদ্ধপরিকর। পৌরসভার এই চেষ্টায় সুনাগরিক হিসেবে আমাদেরও কিছু কর্তব্য আছে। यहाँ वहाँ प्लास्टिक फेंकना, थूकना, गंदगी फैलाना, ऐसी कुछ आदतें हैं जिनका त्याग करना हमारे साथ साथ हमारे शहर के स्वास्थ्य के लिए भी बेहद जरूरी है। তাই আসুন
আমরা প্রতিজ্ঞা নিই, যেখানে সেখানে আবর্জনা ফেলবো না, ধূম্রপান ত্যাগ করব, শহরকে दूषण मुक्त करते गाछ लगाबो और अपने शहर आसनसोल को बनाएंगे स्वच्छ, सुंदर और निर्मल। आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी।